জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বেশিরভাগ দল ডিসেম্বরে নির্বাচন চেয়েছে। সোমবার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে দাবি করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সব বিষয়ে সবাই একমত না হওয়াটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে দেশের বৃহত্তর স্বার্থে ও গণতন্ত্রের যেটা প্রয়োজন সেটাই বিএনপি করবে বলে আশ্বস্ত করেন সালাহ উদ্দিন আহমেদ। হয়তোবা আমরা জাতীয়ভাবে সব বিষয়ে একমত পোষণ করতে পারবো না, এটাই হচ্ছে বিউটি অফ দ্য ডেমোক্রেসি। কিন্তু আমরা আলাপ আলোচনা করব, আমরা কোথাও কোথাও দ্বিমত পোষণ করব, কোথাও কোথাও হয়তো আমরা একমত হতে পারবো, কোথাও আমরা একমত হওয়ার কাছাকাছি আসতে পারবো। এইভাবেই একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হবে। সকল বিষয়ে যদি ঐক্যমত্য সৃষ্টি হয় সকল রাজনৈতিক দলের মধ্যে, স্টেক হোল্ডারদের মধ্যে, তাহলে হবে সেটা একটা অনন্য অপূর্ব জিনিস। আমরা সেইটাই গ্রহণ করব যেটা এই জাতির জন্য বৃহত্তর স্বার্থ সংরক্ষণ করবে। এদিকে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। ঐকমত্য কমিশনের সঙ্গে সর্বদলীয় বৈঠক শেষে কথা বলেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আমাদের পক্ষ থেকে আমরা বলেছি, জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয়। তাহলে মে জুন বাদ দিলে ওনার যে কমিটমেন্ট আছে, কমিটমেন্টের যে টাইম লাইন, সেটা হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল। এর মাঝে একটি রোজা আছে এবং আমরা বলেছি আমরা এর ভিতরেই আপনি একটা ডেট ঘোষণা করবেন। আমরা এ ব্যাপারে খুব রিজিড হতে চাই না, আমরা ফ্লেক্সিবল, এবং আপনাকে কোনো ডেট আমরা নির্দেশও দিতে চাই না, ডিক্টেটও করতে চাই না। আপনি আমাদের সেন্টিমেন্ট অবশ্যই আজকে প্রকাশ পেয়েছে, আপনি বুঝেছেন। ৩০ কার্য দিবসের মধ্যে জুলাই সনদ ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। তবে এই সনদ ঘোষণার আগে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা না দেওয়ারও আহ্বান জানায় দলটি। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। সরকারের যে প্রতিশ্রুতির সময় জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল, আমরা সেটির অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছি এবং ৩০ কার্য দিবসের মধ্যেই যাতে জুলাই ঘোষণাপত্রটি জারি করা হয় সে বিষয়ে আমরা জোর আহ্বান জানিয়েছি। জুলাই মাস আসতেছে, 1 বছর পূর্তি হবে আমাদের গণ অভ্যুত্থানের। 5ই আগস্টের আগেই এই জুলাই মাসের মধ্যেই যাতে জুলাই সনদটি কার্যকর করা হয়, সকলের স্বাক্ষর নিয়ে আমরা যাতে জুলাই সনদ করতে পারি। এবং জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। জুলাই সনদ ঘোষণার আগেই যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। এদিকে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে যোগ দিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন বিভিন্ন রাজনৈতিক দল। তাদের বেশিরভাগ আগ্রহ দেখিয়েছে নির্বাচনমুখী সংস্কার ঘিরে। এর মধ্যেই জাতীয় নির্বাচনের ব্যাপারে অধিকাংশ দল তাদের মতামত প্রকাশ করেছেন। সরকারের উচিত হবে এটাকে বিবেচনার মধ্যে নেওয়া। কোনো কারণে পেছায় তাহলে সেটা সরকারকেই ব্যাখ্যা করতে হবে যে এই বাড়তি সময় তাদের কেন লাগবে। ডিসেম্বর থেকে জুনের ভিতরে যেই তারিখটাই হোক সেটা আলোচনা সাপেক্ষে সমন্বয় করে সবার সাথে পরামর্শ এবং ঐক্যমতের ভিত্তিতে একটা দিন তারিখে আসা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। বর্তমানে বাংলাদেশে যে অবস্থা আছে, নির্বাচনের পরিবেশ নেই। এর আগে সর্বদলীয় বৈঠকের স্বাগত বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সবার মতামত নিয়ে জুলাই সনদ প্রণয়ন করা হবে, এটি সরকারের লক্ষ্য। সরকার জুলাই সনদের কাছাকাছি পৌঁছে গেছেও বলেও জানান তিনি। বিকেল 4:30 থেকে ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক শুরু হয়। রাজনৈতিক দলগুলোর সাথে যতটুকু দূরত্ব ছিল, আলোচনার মাধ্যমে সে দূরত্ব ঘুচিয়ে আরও কাছাকাছি পৌঁছানো যাবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বিভক্তির জন্য রাজনীতি নয়, ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান ডক্টর ইউনূস। প্রথম পর্বে আমরা কি করলাম, এটা যত কিছু ইস্যুজ আছে, যত কিছু রিকমেন্ডেশন সুপারিশ আছে, তার মধ্যে কিভাবে আমরা একমত হলাম, কারা কোনটাতে একমত হলো, সব মিলিয়ে শেষ পর্যন্ত আমরা জুলাই সনদ করব। এইটাই হলো আমাদের লক্ষ্য, যেখানে আমরা সবার ঐক্যমত্যগুলো তুলে ধরব।
দ্বিতীয় পর্বে কি হবে আমি আলী রিয়াজ সাহেবের সঙ্গে আলাপ করছিলাম। দ্বিতীয় পর্বে হলো অনেকগুলো বিষয় আছে, কাছাকাছি এসে গেছি, আরেকটু হলে আমাদের তালিকাতে আরেকটা সুপারিশ যুক্ত হয় ওই ঐক্যমত্যের সুপারিশে। তো এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি। এই দ্বিতীয় পর্বের আমি যদ্দূর বুঝছি, প্রফেসর আলী রিয়াজ তার ব্যাখ্যা করবেন যে এই আলাপটা নিয়ে যেটুকু তফাৎ ছিল, দূরত্ব ছিল, সেই দূরত্বকে গুছিয়ে এনে যাতে আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে যে আরো কিছু যোগ করতে পারে, দেখতে সুন্দর লাগবে, জাতীয় একটা সনদ হলো, অনেকগুলো বিষয়ে আমরা একমত হতে পেরেছি, জাতি হিসেবে আমরা গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে পারে যে আমরা তো এরকম বিভক্তিকরণের প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি, আমরা সৃষ্টি করছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য। 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে সরকার। সোমবার বিকেলে বাজেট উত্থাপন করে অর্থ উপদেষ্টা বলেছেন, আসছে অর্থ বছরে বাজেটের প্রবৃদ্ধির গতির চেয়ে অর্থনীতিকে মজবুত করার দিকেই বেশি জোর দেওয়া হয়েছে। সোমবার বিকেল 3টায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি বাজেট বক্তৃতা শুরু করেন অর্থ উপদেষ্টা। শুরুতেই তিনি বলেন, আওয়ামী লুটপাটে বিধ্বস্ত অর্থনীতির এক ক্রান্তিকালে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। এবারের বাজেটকে বাস্তবসম্মত ও বৈষম্যহীন করতে এই সরকার প্রবৃদ্ধির গতির চেয়ে অর্থনীতিকে মজবুত করার দিকেই বেশি জোর দিয়েছে। এবারের বাজেটে বার্ষিক উন্নয়ন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা, যা আগের অর্থ বছরের তুলনায় 35,000 কোটি টাকা কম। তবে এবারের বাজেটে ঘাটতিও কমেছে। এবারে ঘাটতি ধরা হয়েছে 2,21,000 কোটি টাকা, যা আগের অর্থ বছরের চেয়ে 30,000 কোটি টাকা কম। রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা 5,64,000 কোটি টাকা। বাজেটে জিডিপি প্রবৃদ্ধি 5.5% এবং মূল্যস্ফীতির 6.5% নামিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। সার্বিক রাজস্ব আহরণ ও ব্যয়ের অগ্রগতি বিবেচনায় চলতি 2024-25 অর্থবছরের বাজেট সংশোধনও সমন্বয় করতে হয়েছে। 2024-25 অর্থবছর সম্পূরক বাজেটের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা মূল বাজেটে 23,000 কোটি টাকা হ্রাস করে 5,18,000 কোটি টাকার প্রস্তাব করছি। প্রস্তাবিত সংশোধিত ব্যয় চলতি 2024-25 অর্থবছরের সরকারি ব্যয় 53,000 কোটি টাকা হ্রাস করে 7,44,000 কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করছি। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার 2,65,000 কোটি টাকা হতে 49,000 কোটি টাকা হ্রাস করে 2,16,000 কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করছি। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এসেছে কর কাঠামোর বড় পরিবর্তন। প্রস্তাবিত বাজেটে আমদানি শুল্ক যেমন পুনর্বিন্যাস করা হয়েছে, তেমনি সম্পূরক শুল্কেও এসেছে পরিবর্তন। অনেক পণ্যে নতুন করে শুল্ক বসানোর প্রস্তাব এসেছে অর্থ উপদেষ্টার পক্ষ থেকে, আবার কিছু পণ্যে এসেছে শুল্ক কমানোর প্রস্তাব। স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতেই এমন উদ্যোগ সরকারের। প্রস্তাবিত বাজেটে প্লাস্টিকজাত হোম কিচেনওয়্যারের বর্তমানে ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে 15% প্রস্তাব করা হয়েছে। মোবাইল ফোনে বিদ্যমান ভ্যাট অব্যাহতি কিছুটা কমানোর প্রস্তাব এসেছে। ব্লেডের উৎপাদন পর্যায়ে ভ্যাট 5% থেকে বাড়িয়ে করা হচ্ছে 7.5%। বাড়বে দেশীয় টেক্সটাইল মিলের উৎপাদিত কটন সুতার ভ্যাট। বাড়ার তালিকায় আরও আছে অনলাইন কেনাকাটা, ওটিটি সাবস্ক্রিপশনের মতো সেবা। আরও বাড়ছে নির্মাণ সামগ্রীর দাম। অটোরিকশার মোটরের কাস্টমস শুল্ক, সিগারেটের পেপার, তামাক বীজ, সয়াবিন মিল ও উড়োজাহাজের কাস্টমস শুল্ক। কমার তালিকায় আছে ইন্টারনেট সেবা, স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটজাত তরল দুধ, ক্যান্সার প্রতিরোধ ওষুধ, ইস্পাত শিল্পের কাঁচামাল, দেশীয় সফটওয়্যার রপ্তানি ও হিমাগারের যন্ত্রপাতির ওষুধ শুল্ক মওকুফের প্রস্তাব করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের বাজেটে গুণগত দিক থেকে কোনো পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। এই বাজেটে বাস্তবায়ন আগামী সরকারের জন্য সহজ হবে না বলেও মনে করেন তিনি।
আগের যেভাবে বাজেট চলে আসছে মূলত সেখান থেকে আমরা খুব একটা সংখ্যার তারতম্য ছোটখাটো হয়েছে, কিন্তু প্রিন্সিপালের যে বাজেটের যে প্রিন্সিপাল ওই জায়গাটাই কিন্তু আমরা আগের মতো রয়ে গেছি, অনেকটা সেই জায়গা থেকে একটা বেরোতে পারেনি। এই বাজেটের আপনার রাজস্ব আয়কে ভিত্তি করে আসলে বাজেট করা উচিত, তাহলে আপনার প্রাইভেট সেক্টরে মানি ফ্লোটা থাকলো, তার বিনিয়োগ থাকলো এবং ইন্টারেস্ট রেটটা কমে আসলো, আপনার বিদেশ থেকে ঋণটা কমে আসলো, ঋণ সার্ভিসিং কমে, যে সুদের হার সুদটা কম পেমেন্ট করতে হবে, কিন্তু সেই জায়গা থেকে আমরা খুব একটা সরে আসতে পারি নাই। আগের চেয়ে বর্তমান বাজেটে খুব বেশি উন্নতি হয়েছে বলে মনে করছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী, এমনটাই জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তবে কিছু কিছু জায়গায় অহেতুক খরচের বিষয় পরিবর্তন এসেছে বলেও মন্তব্য করেন তিনি। আগের বাজেটেরগুলোর তুলনায় খুব বেশি ইমপ্রুভ করছে এটা আমাদের কাছে মনে হয়নি, তবে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা ডিফারেন্স আছে, যেমন বাড়তি বেহুদা খরচের ব্যাপারে, তারপরে বেশি অধিকতর ঘাটতি বাজেট সেটা এগুলো এখানে একটু কম আছে। দ্রব্যমূল্যের ব্যাপারে যেটা বলেছেন মনে হয় দ্রব্যমূল্য স্থিতিশীল হয়তো বা থাকতে পারে, কিন্তু দ্রব্যমূল্য কমবে কিনা সে বিষয়টা বাজেটে স্পষ্ট নয়। খাদ্য, স্বাস্থ্য ও শিক্ষা খাতে অর্থ বরাদ্দ কমানোয় উদ্বেগ প্রকাশ করেছে সিপিডি, আর বিদ্যুৎ জ্বালানি ঋণের সুযোগ বাড়ানোর দাবি জানিয়েছে সংস্থাটি। তবে নারী উদ্যোক্তা নিয়ে ফান্ড তৈরি করাকে স্বাগত জানিয়েছেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। যদি আমরা রাজস্ব পদক্ষেপ দেখি, রাজস্ব, কারণ এই যে বাজেটের কার্যক্রমগুলি, উন্নয়ন কার্যক্রম এবং রেভিনিউ কার্যক্রম ইত্যাদির জন্য বিভিন্ন ধরনের রাজস্ব পদক্ষেপ যেগুলো নেওয়া হয়েছে, যেটা সকলের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কর কাঠামোর মধ্যে করের ক্ষেত্রে যে করমুক্ত আয়ের সীমা 3.5 লাখ অর্থাৎ 3.5 লাখ টাকা থেকে 3,75,000 টাকা করা হয়েছে। এটা একটা ভালো পদক্ষেপ। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর জাল সম্প্রসারণ এবং অটোমেটেড রিটার্ন ব্যবস্থা চালু আপাত দৃষ্টিতে ইতিবাচক বলে জানিয়েছেন ডিসিসিআই। তবে রাজনৈতিক অস্থিরতা, ভারতের সাথে নন ট্যারিফ বাধা এবং আইএমএফের শর্ত বাজেট বাস্তবায়নে প্রভাব ফেলতে পারে বলে জানায় সংস্থাটি। কৃষি উৎপাদনকে উৎসাহিত করার লক্ষ্যে করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি করা ইতিবাচক পদক্ষেপ। রাজনৈতিক অস্থিরতা, চলমান বাণিজ্য ও অর্থনৈতিক সংকটকালীন সময়ে আইএমএফের শর্ত অনুযায়ী বিভিন্ন খাতের কর অব্যাহতি প্রত্যাহার করা হলেও সিএমএসএমইর জন্য কোনো রোডম্যাপ নেই, যা একটি নেতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা মনে করি। মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এসআই নন্দ দুলাল সহ 6 জনের যাবজ্জীবনের সাজা বহাল রাখা হয়েছে। এছাড়া সব আসামিকে 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে। রায়ে সন্তুষ্ট মেজর সিনহার পরিবার। সোমবার বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন। 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজার আদালত ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন টেকনাফ থানার এসআই নন্দ দুলাল রক্ষিত এবং কনস্টেবল রুবেল শর্মা ও সাগরদেব, মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও নিজামুদ্দিন। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শ্যামলাপুর তল্লাশি চৌকিতে লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। সবার সম্মিলিত প্রচেষ্টা, সবার দোয়া এবং আল্লাহর অশেষ করুণা মেহেরবানির জন্যই হয়তো আমরা এই রায়টা বহাল রয়েছে, যেটা একটা সত্যের একটা জয় বলবো আমি। কিন্তু আমরা এখনো অপেক্ষা করছি এর পরবর্তী ধাপের জন্য। যখন পরবর্তী ধাপটা সম্পূর্ণ হবে এবং যেদিন রায়টা কার্যকর হবে এই রায়টা, সেদিন আমরা বলবো যে আমরা সম্পূর্ণভাবে সন্তুষ্ট। আইন বাহিনীর পক্ষ থেকে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি আজকের এই রায়ে। আমরা আশা করি দ্রুততম সময়ে এই রায় কার্যকরী হবে। মেজর সিনহা তার জীবন দিয়ে আরো অগণিত মানুষের জীবন রক্ষা করে গেছে। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে গড়ে তুলে রাখার জন্য
এই বিচারটা প্রয়োজন। নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে নির্বাচন কমিশনের ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আইনি প্রক্রিয়া শেষে দ্রুত সময়ের মধ্যে আদালতের নির্দেশনা বাস্তবায়নে কমিশন কাজ করছে বলে জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। নির্বাচন কমিশন ভবনে সিইসির সাথে বৈঠক শেষে তিনি একথা জানান। বৈঠকে আদালতের রায়ের বিষয়ে কথা হয়েছে এবং কমিশনের ইতিবাচক সাড়া মিলেছে বলেও জানান জামায়াতের এই নেতা। বলেন, দাপ্তরিক কাজগুলো দ্রুত নিষ্পত্তি করতে ইসিকে দলের পক্ষ থেকে বলা হয়েছে। দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার ব্যাপারেও আশাবাদী তারা। এই মিটিংয়ে এই আদালতের রায় এক্সিকিউশনের ব্যাপারে যে আমরা আবেদন করেছি ইলেকশন কমিশনের কাছে, সেটার উপরে ডিসকাশন হয়েছে। সেই প্রেক্ষিতে ওনারা আমাদেরকে পজিটিভলি রেসপন্স করেছেন এবং অফিসিয়াল প্রসিডিউর যতটুকু সময় লাগে ভেরি আর্লি এজ পসিবল এটা দ্রুত ওনারা কার্যকর করবেন বলে আমাদেরকে পজিটিভলি জানিয়েছেন। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে তথ্য সম্প্রচার এবং স্থানীয় সরকার উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। অন্যদিনের মতো সোমবারও পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে সকাল 11টার দিকে সচিবালয়ে জমায়েত হয়ে বিক্ষোভ করেন কর্মচারীরা। ঈদের পরে সকল সরকারি প্রতিষ্ঠানে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। পরে দুই উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন ঐক্য ফোরামের নেতারা। স্বল্প সময়ের মধ্যে এই কালো আইন সম্পূর্ণরূপে প্রত্যাহারের আদেশ জারি করবেন। উপজেলা, জেলা এবং ইউনিয়ন পর্যায়ে সরকারের যেখানে যে যে সংস্থায় কর্মচারীরা কর্মরত আছে সকলে ঐক্যবদ্ধভাবে এই সফল আন্দোলনকে বাস্তবায়ন করবে। বিএনপিকে মাইনাস করার কোনো পরিকল্পনা করলে তা নস্যাৎ করার জন্য বিএনপি প্রস্তুত বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। জয়নুল আবেদিন ফারুক বলেন, যারা সরকারে বসে আরেকটি দলকে সহযোগিতা করে তাদের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে হবে। বিএনপির নামে লুটপাটের অভিযোগ ষড়যন্ত্রমূলক বলেও মন্তব্য করেন তিনি। বলেন, যারা 9.5 মাসে লুটপাট করছে তাদের হিসাবও বের করা হবে। এক লুটেরা না গেলে আরেক লুটেরা আসবে। আরে লুট কারা 9.5 মাসে করছে হিসাব বাইর হবে। ওনার কথা আমরা শুনবো, কিন্তু এমন কথা বলা ঠিক না যে কথাটিতে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দলের নেতা কর্মীরা আপনার উপরে ক্ষুণ্ণ হবে। আমরা এমন ভোট চাই যে ভোটে রাজনৈতিক অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যেই সকল দল অংশগ্রহণ করেছে সেই সকল দলেই একটি সুষ্ঠু নির্বাচনে সরকারে যাবে। বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠেছে। এদেশের জন্য তাদের ত্যাগ রয়েছে, তাই তাদের নিয়ে কথাবার্তা বলার সময় সতর্ক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। আজকে অনেকেই এই সেনাবাহিনী নিয়ে কথাবার্তা বলেন। বাংলাদেশের সেনাবাহিনী আর পৃথিবীর অন্য দেশের সেনাবাহিনী এক নয়। বাংলাদেশের সেনাবাহিনী সৃষ্টি হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। পোর্ট এবং মানবিক করিডোরের নামে আপনার দেশটাকে বিক্রি করে দেবেন। অতএব এই থেকে দেশকে মুক্তি পেতে হলে যেমনিভাবে বিচারপতি শাহাবুদ্দিন 90 দিনের মধ্যে নির্বাচন দিয়েছেন, আপনি অতি শীঘ্রই বাংলাদেশের নির্বাচনের রোডম্যাপ দিয়ে বাংলাদেশকে রক্ষা করবেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার 2টি হত্যা ও একটি হত্যা চেষ্টা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে জামিন দেননি আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ
আদালতের বিচারক শামীম আজাদ 3টি মামলার শুনানি শেষে এ আদেশ দেন। মামলার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনে সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল ও তুহিন হত্যা মামলা এবং নাদিম হত্যা চেষ্টা মামলায় আইভীকে আসামি করা হয়। আদালত দুপক্ষের শুনানি শেষে আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেন। গত 9 মে সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগ তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বাংলাদেশিদের জন্য ইন্দোনেশিয়ায় অন এরাইভাল ভিসা সুবিধা চালু করার বিষয়ে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ান পররাষ্ট্র উপমন্ত্রী আরামানাথ ক্রিস্টিয়ান নাসির। সোমবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠকের পর একথা বলেন তিনি। Because we often forget that we are so close geographically to review and mechanism for arrival and the visa process. I will certainly raise this with our authorities in Jakarta, and will push for a way that it will make it easier for Bangladeshi to be able to visit Indonesia, both as a tourist or as for the business community. সরকার কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দিলেও এতে চামড়া শিল্পে 10,000 কোটি টাকার বিনিয়োগ হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করেছেন ট্যানারি মালিকরা। সাভারের হেমায়েতপুর চামড়া শিল্প নগরীতে সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা তুলে ধরে বাংলাদেশ ফিনিশড লেদারহুডস ও ফুটওয়ার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সংগঠনের ভাইস চেয়ারম্যান MA আওয়াল বলেন, কাঁচা চামড়ার অভাবে উৎপাদন বন্ধ হয়ে হাজারো শ্রমিক বেকার হয়ে পড়বে, ক্ষতিগ্রস্ত হবে রপ্তানি আয় এবং বাড়বে পরিবেশ দূষণের পরিমাণ। সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা। মৌলভীবাজার সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ 3 দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। সোমবার সকালে বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠকের পর মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বৃষ্টির মধ্যে চালতাপুর শুল্ক স্টেশন দিয়ে নিহত প্রদীপ দৈবের লাশ হস্তান্তর করে বিএসএফ। এ সময় বিজিবি ও বিএসএফ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। শনিবার রাত 11টার দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের দেবীপুর এলাকায় প্রদীপকে গুলি করে হত্যা করে বিএসএফ। কাপ্তাই হ্রদে পানির স্তর বাড়ায় উৎপাদন বেড়েছে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রে। কয়েকদিন আগেও যেখানে উৎপাদন ছিল মাত্র 40 মেগাওয়াট, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 155 মেগাওয়াটে। সোমবার সকালে কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিটের মধ্যে 4টি চালু হয়। এর মধ্যে 1, 2 ও 4 নম্বর ইউনিট থেকে উৎপাদিত হয় 40 মেগাওয়াট করে এবং 5 নম্বর ইউনিট থেকে 35 মেগাওয়াট। বর্তমানে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ 87.34 ফুট MSL, যা নিয়মিত অবস্থানের তুলনায় 11 ফুট বেশি। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে হ্রদে পানি বাড়ায় এই উৎপাদন বৃদ্ধির সুযোগ হয়। কেন্দ্র কর্তৃপক্ষ বলছে, পানি আরও বাড়লে চালু করা বন্ধ থাকা 3 নম্বর ইউনিটটিও চালু করা হবে। পানির লেভেল, রিজার্ভারের লেভেল বাড়ছে, ওয়াটার লেভেল বাড়ছে। উৎপাদন বেড়েছে আমার হলো প্রায় 40 থেকে 150 মেগাওয়াট। মানে 40 মেগাওয়াট থেকে ছিল 40 মেগাওয়াট, এটা এখন হচ্ছে 150 মেগাওয়াট, তার মানে 110 মেগাওয়াট বাড়ানো হচ্ছে। টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে সিলেটে বিপদসীমার উপর দিয়ে বইছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 4 উপজেলার 45,000 মানুষ।
স্থানীয়দের অভিযোগ, বন্যা প্রতিরোধে প্রতি বছর বাঁধ মেরামত করা হলেও নেওয়া হয়নি টেকসই কোনো উদ্যোগ। জেলা প্রশাসন জানায়, দুর্গতদের জন্য পুরো জেলায় 586টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। আখাউড়ায় 18 গ্রামে পানিবন্দী 450 পরিবার। তলিয়ে যায় এসব এলাকার অধিকাংশ সড়ক। রাঙামাটিতে প্লাবিত হয়েছে 5 উপজেলার নিম্নাঞ্চল। পর্যাপ্ত ত্রাণ সহ প্রস্তুত রাখা হয়েছে 246 আশ্রয়কেন্দ্র। কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে পাহাড়ি এলাকায় দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। এতে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। ভারী বর্ষণে কক্সবাজারের শহর সহ বিভিন্ন উপজেলায় পাহাড় ধসের শঙ্কায় আছেন অন্তত 1 লাখ মানুষ। একই ঝুঁকিতে রয়েছেন উখিয়া ক্যাম্পের রোহিঙ্গারাও। এছাড়া বান্দরবানে পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থান থেকে স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। প্রস্তুত করা হয়েছে 240টি স্থায়ী আশ্রয়কেন্দ্র। একই সাথে লামাই বন্ধ ঘোষণা করা হয়েছে 60টি পর্যটন রিসোর্ট। এদিকে টানা 5 দিনের বৃষ্টিতে রাঙামাটির বিভিন্ন স্থানে পাহাড় ও সড়কের ধসের ঘটনা ঘটেছে। এর মধ্যে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে ঝুঁকিতে থাকা 672 জনকে। উপজেলাগুলোতে কন্ট্রোল রুম স্থাপন ও ইমার্জেন্সি রেসপন্স টিম গঠনের পাশাপাশি প্রস্তুত করা হয়েছে 246টি আশ্রয়কেন্দ্র। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডার শহরে পেট্রোল বোমা হামলার ঘটনায় অন্তত 8 জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দুপুরে এই ঘটনা ঘটে। এই ঘটনাকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে তদন্ত শুরু করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। ইতিমধ্যে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বোল্ডার শহরে একদল বিক্ষোভকারী গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করছিলেন। তখন পেট্রোল বোমা হামলায় আহত হয় অনেকে। কিছু ভুক্তভোগীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই আক্রমণকে ইহুদি বিদ্বেষ বলে আখ্যা দিয়েছে ইসরায়েল। স্পাইডার ওয়েব নামে রাশিয়ার 4 বিমান ঘাঁটিতে নজিরবিহীন অভিযান চালিয়েছে ইউক্রেন। রোববারের এ হামলায় রাশিয়ার 40টির বেশি বোমারু বিমান ধ্বংসের দাবি কিয়েভের। এতে রাশিয়ার আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ $7 বিলিয়ন ছাড়াবে বলে দাবি ইউক্রেনের। হামলার একটি লক্ষ্যবস্তু ছিল সাইবেরিয়ার ইরকোতস্ক ওব্লাস্টে অবস্থিত বেলায়া বিমান ঘাঁটি, যা ইউক্রেন থেকে 4000 কিলোমিটারেরও বেশি দূরে। এমনকি যুদ্ধ শুরুর পর রাশিয়ার ভেতরে এটাই ইউক্রেনের সবচেয়ে ধ্বংসাত্মক ড্রোন হামলা, যেখানে 117টি ড্রোন দিয়ে আক্রমণ চালানোর দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে মস্কো। একদিনে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে 54 জন ফিলিস্তিনি। এদিকে যুদ্ধবিরতি কার্যকরে নতুন করে উদ্যোগ নিয়েছে মিশর ও কাতার। অধিকৃত পশ্চিম তীরে আরব মন্ত্রীদের একটি প্রতিনিধি দলের প্রবেশের অনুমতি না দিয়ে নিজেদের চরমপন্থা হিসেবে পরিচয় দিয়েছে ইসরায়েল। আম্মানে অনুষ্ঠিত জর্ডান ও মিশর ও বাহরাইনের প্রতিনিধিদের এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এদিকে গাজা উপত্যকার একমাত্র কিডনি ডায়ালাইসিস সেন্টারেও বোমা মেরে উড়িয়ে দিয়েছে ইসরায়েল। মার্কিন ইসরায়েলের যৌথ উদ্যোগে ত্রাণ বিতরণ কেন্দ্রে 31 ফিলিস্তিনি মৃত্যুর ঘটনায় চরম নিন্দা জানিয়েছে জাতিসংঘ। তবে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনে হতাহতের বিষয়টি সাফ অস্বীকার করেছে। তাদের দাবি, ত্রাণ বিতরণে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। রাশিয়া ইউক্রেনের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা তুরস্কের ইস্তাম্বুলে শুরু হয়েছে। এতে মধ্যস্থতা করছে তুরস্ক। স্থায়ী
যুদ্ধবিরতি এবং দীর্ঘ সময়ের জন্য শান্তি প্রতিষ্ঠায় করণীয়গুলো তুলে ধরবেন দুই দেশের প্রতিনিধিরা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফাদিনের আশা, এই আলোচনার মাধ্যমে একটি টেকসই শান্তি প্রতিষ্ঠা হবে। যুদ্ধবিরতিতে পৌঁছাতে রাশিয়া ও ইউক্রেনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি। গেল মাসে প্রথম দফার আলোচনায় যুদ্ধবিরতি নিয়ে কার্যকর কোনো ফল আসেনি, তবে দুই পক্ষের মধ্যে হাজারের উপর বন্দি বিনিময় হয়েছে। গেল 3 দিনে ভারতের উত্তর পশ্চিম অঞ্চলীয় রাজ্য আসাম, মণিপুর, ত্রিপুরা, সিকিম ও অরুণাচল প্রদেশে একটানা প্রবল বৃষ্টিপাতে আকস্মিক বন্যা ও তীব্র ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34 জনে। এ সময় রাজ্যে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে, বিষয়টি নিশ্চিত করেছে এনডিটিভি। আসামের দ্বিতীয় বৃহত্তর শহর শিলচরে 132 বছরের ইতিহাসে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে রাজ্যটির 19 জেলার প্রায় 750 গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 3.5 লাখেরও বেশি মানুষ। ডিব্রুগড়, নিমাতী ঘাট সহ বেশ কয়েকটি পয়েন্টে ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 3.5 লাখেরও বেশি বাসিন্দা। এছাড়াও মণিপুর ও সিকিমে আটকা পড়েছেন হাজার হাজার বাসিন্দা ও পর্যটক। দেশে পৌঁছানোর কয়েক ঘন্টা পরেই জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। 26 ফুটবলারকে নিয়ে শুরু করা প্রাথমিক ক্যাম্পের তৃতীয় সেশনে এসে যোগ দিয়েছেন দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। এখন অপেক্ষা কানাডা প্রবাসী সমিত সোমের। বুধবার সকালে দেশে এসে পৌঁছানোর কথা এই মিডফিল্ডারের। হামজা স্টেডিয়ামে আসছেন শুনেই তাকে দেখার জন্য স্টেডিয়াম প্রাঙ্গণে জড়ো হন। তাকে দেখার সৌভাগ্য হলেও দলের অনুশীলন দেখার সুযোগ হয়নি দর্শক কিংবা গণমাধ্যম কর্মীদেরও। এদিনও ক্লোজড ডোর অনুশীলন করিয়েছেন হেভিয়ের ক্যাব্রেরা। 4 জুন এই স্টেডিয়ামেই ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, আর 10 জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবে লাল স্বাগতিকরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতির পদ থেকে অপসারণ করার বৈধতা চ্যালেঞ্জ করে ফারুক আহমেদের করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি জিনাত আরা হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ রিটটির শুনানি না করে কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। এর আগে সংশ্লিষ্ট শাখায় দায়ের করা এই রিটে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নতুন বিসিবি সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগের সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করা হয়েছে। বিপিএল সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন এবং 9 জন বোর্ড পরিচালকের 8 জনের অনাস্থা বিবেচনায় নিয়ে এনএসসি গত বৃহস্পতিবার গভীর রাতে পরিচালক পদে ফারুকের মনোনয়ন বাতিল করে, ফলে স্বয়ংক্রিয়ভাবে সভাপতি হারান তিনি। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে সিরিজ হারের দুঃখ স্মৃতি নিয়ে 2 গ্রুপে ভাগ হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ভাগ বিকেল 5টা 20 ঢাকায় পৌঁছেছে, আর দ্বিতীয় গ্রুপটি এসেছে রাতে। সফরে শুরুতে আরব আমিরাতে 2 ম্যাচের টি20 সিরিজ খেলতে গেলেও পরবর্তীতে 3 ম্যাচে রূপ নেয় সেটি। জয় দিয়ে শুরু করলেও শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে হারে লিটন দাসের দল। পাকিস্তান সফরেও টানা 3 ম্যাচে হেরে হোয়াইট ওয়াশের লজ্জায় ডোবে দলটি। দেশে ফিরে ঈদের ছুটি কাটাবেন খেলোয়াড়রা। চলতি মাসে শ্রীলঙ্কা সফরে যাবে টাইগাররা। লঙ্কান সফরে 2 টেস্ট, 3টি করে ওয়ানডে এবং টি20 ম্যাচ খেলবে নাজমুল শান্তরা। ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ম্যাথিউস কুনহাকে দলে টেনেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে ২৬ বছর বয়সী কুনহাকে ৫ বছরের চুক্তিতে দলে নিয়েছে ইউনাইটেড। দুই ক্লাবই রোববার নিশ্চিত করেছে তার দল বদলের বিষয়টি। রিলিজ ক্লজ মিটিয়ে তাকে দলে নিয়েছে ইউনাইটেড। টাকার অঙ্কটি ৬ কোটি ২৫ লাখ পাউন্ডের আশেপাশে। চুক্তিতে মেয়াদ ১ বছর বাড়ানোর সুযোগ আছে। অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে প্রথমে ধারে উলভারহ্যাম্পটনে যান কুনহা। পরে ২০২৬ সালে তাকে পাকাপাকিভাবে দলে টানে ইংলিশ ক্লাবটি। সব প্রতিযোগিতা সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের অবসরের খবর জানান ৩৩ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হেনরিক ক্লাসেন। অন্য ক্রিকেটাররা নির্দিষ্ট একটি ফরম্যাটে অবসরের ঘোষণা দিলেও ক্লাসেন নিয়েছেন সব ফরম্যাট থেকেই। ইনস্টাগ্রামে ক্লাসেন লেখেন, দুঃখ ভারাক্রান্ত দিন। দীর্ঘ চিন্তা ভাবনার পর এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি। মূলত নিজের পরিবারকে আরও বেশি সময় দেওয়ার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রোটিয়াদের হয়ে ১২২ আন্তর্জাতিক ম্যাচে অংশ নেওয়া ক্রিকেটার কোচদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/t/ekhon tv।